হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের ক্লাস 9-এর যে বল ও গতি চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে আজকে আমরা আলোচনা করব নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে সবথেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো। ঠিক আছে, অর্থাৎ মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেগুলো হতে পারে বা যেগুলো পরীক্ষাতে এসছে অনেকবার এবং যেগুলো আসার সম্ভাবনা ম্যাক্সিমাম, সেগুলো নিয়ে আলোচনা করবো। অর্থাৎ নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা বিবৃতি করো। নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা বিবৃতি করা মানে হচ্ছে যে লিখো, অর্থাৎ নিউটনের যে দ্বিতীয় সূত্রটা আছে সেটা তোমাকে এখানে লিখতে হবে। তো তোমরা সবাই জানো যে F সমান ma, তাই তো এটা সবাই জানো। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাই আমরা কি পাই, F সমান ma, এটার সমীকরণটা পাই। কিন্তু এই যে সমীকরণটা যেটা লেখা থাকে সেটাই হচ্ছে কি আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্র, তোমাদের বইয়ে লেখা থাকে। কিন্তু অ্যাকচুয়াল যে সূত্রটা সেটা হচ্ছে যে দেখো এখানে কি হলো, বল প্রয়োগ হলো, তাই তো। অর্থাৎ এই সূত্রটা যদি আমি বলি তাহলে কি বলবো, যে কোনো বস্তুর ভর এবং ত্বরণের গুণফল কার সাথে সমান হবে, বস্তুর উপর প্রযুক্ত বলের সঙ্গে সমান হবে, তাই তো। এটা তোমাদের বইয়ে লেখা থাকবে। কিন্তু এক্স্যাক্ট যে সূত্রটা সেটা হচ্ছে যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা সেটা হচ্ছে যে ধরে নাও এই একটা বস্তু রয়েছে, তার কি রয়েছে, ভর আছে, ঠিক আছে। এর প্রাথমিক বেগ আমি ধরে নিলাম ইউ, প্রাথমিক বেগ। তো এর উপর যদি বল প্রয়োগ করা হয় তো সেই বলের মানটা কেমন হবে, দেখো এই যে বস্তুটা রয়েছে তার প্রাথমিক বেগ যদি ইউ হয়, এর উপর যদি আমি বল প্রয়োগ করি তাহলে কি হবে, বেগের পরিবর্তন হবে, তাই তো। অর্থাৎ আমি যখন বল প্রয়োগ করলাম, এটা বল প্রয়োগ করার আগে কি ছিল, বল প্রয়োগ করার আগে ছিল কি এম ইউ, যখন আমি বল প্রয়োগ করলাম তখন কি হয়ে গেল, আর ইউটা ইউ থাকলো না, সেটা কি হলো, বেগের পরিবর্তন হয়ে গেল দিয়ে কি হয়ে গেল, ভি হয়ে গেল, তাই তো। অর্থাৎ এখানে দেখো হচ্ছে আমাদের এই যে আমরা পাচ্ছি এম আর ইউ, ঠিক আছে, এম গণিত ইউ, এটাকে কি বলা হয়, ভরবেগ বলা হয়, তাই তো, ভরবেগ। এটা হচ্ছে কি এম ইন্টু ভি, এটা হচ্ছে কি ভরবেগ, ঠিক। তাহলে এই যে ভরবেগের পরিবর্তন হলো, অর্থাৎ দেখো এই যে বেগটা ছিল, অর্থাৎ এই যে ভরবেগটা ছিল, এটা কি হচ্ছে, আলাদা হচ্ছে, সম্পূর্ণ আলাদা, তাই তো। তাহলে এই যে ভর এবং বেগের যে পরিবর্তন হলো, সেই পরিবর্তনটা হলো কার জন্য, ফোর্সের জন্য। তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমাদেরকে এটাই বলছে যে কোনো বস্তুর ভরবেগের যে পরিবর্তন, অর্থাৎ এই যে ভরবেগের পরিবর্তন, অর্থাৎ এটা হচ্ছে কি ফাইনাল ভরবেগের পরিবর্তন, তাই তো। অর্থাৎ এটা হচ্ছে কি ফাইনাল ভরবেগ, ফাইনাল এটা, আর এটা হচ্ছে কি ইনিশিয়াল, ঠিক। অর্থাৎ প্রাথমিক। তাহলে ইনিশিয়াল এবং ফাইনালের মাঝখানে যে মানে ডিফারেন্স থাকছে সেটা হচ্ছে কি ভরবেগের পরিবর্তন, তাই তো। অর্থাৎ ভরবেগের পরিবর্তন যদি আমি লিখি তাহলে কি লিখব, এম ভি মাইনাস এম ইউ। অর্থাৎ আমরা যখন বেগের পরিবর্তন করি তখন কি লিখি, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, তাই তো। তো এই যে ভরবেগের পরিবর্তন হলো, এই যে ভরবেগের পরিবর্তনের হারটা, ঠিক আছে, অর্থাৎ কত সময় পরে এই ভরবেগের পরিবর্তন হলো, তার মানে কি এটা এম ইউ বেগে যাচ্ছিল কিছু সময়, অর্থাৎ টি সময় নিয়েছে বেগের পরিবর্তন হতে। তো এই যে বেগের পরিবর্তনকে যদি আমি টাইম দিয়ে ভাগ করে দিই তাহলে কি হয়ে গেল, ভরবেগের পরিবর্তনের হার হয়ে গেল, ঠিক আছে। তো এটা হলো কার জন্য, প্রযুক্ত বলের জন্য, তাই তো। অর্থাৎ এই যে বলটা আমি প্রয়োগ করলাম সেই বলের কারণে কি হচ্ছে, ভরবেগের পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্র এটাই বলছে যে কোনো বস্তুর ভরবেগের যে পরিবর্তনের হার, দেখো সময় দিয়ে ভাগ করা হয়েছে সেই জন্য এটা কি বলা হচ্ছে, হার বলা হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর যে বল প্রযুক্ত হবে তার সাথে কী হবে, সমানুপাতিক হবে, ঠিক আছে। অর্থাৎ এফ সমানুপাতিক এম ভি মাইনাস এম ইউ বাই টি, ঠিক। তাহলে এটা পাচ্ছি আমরা কোথা থেকে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। তো এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে কি, তাহলে কি এটা কি ভুল স্যার। তাহলে এটা অ্যাকচুয়ালি ভুল নয়। এই যে সমীকরণটা এটা কোথা থেকে আমরা পাই, এটাও আমরা পাই এই যে সমীকরণ থেকে, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার, এইখান থেকে আমাদের এইটা আসে, ঠিক আছে। কিভাবে আসে সেটা আমাদের পরে লেখা রয়েছে, ঠিক আছে। অর্থাৎ প্রশ্ন আমরা নিয়ে এসেছি যে কীভাবে এফ সমান এম এ হলো, এটা আমরা একটু পরে আলোচনা করব। তো তাহলে দেখো যে এটাই হচ্ছে কি আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র যদি আমি লিখি তাহলে কিভাবে লিখব, যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক, ঠিক আছে। এবং এই যে বল যেদিকে প্রযুক্ত হবে, দেখো এই যে আমি যদি এখানে কোনো একটা বস্তু থাকে, যদি আমি এদিকে বরাবর বল প্রয়োগ করি তাহলে কি হবে, বলটা এদিকে সরে যাবে, তাই তো। অর্থাৎ এই যে বস্তুটা রয়েছে সেটা কোন দিক বরাবর যাবে, সরে যাবে এদিকে। আমি যদি এদিক বরাবর বল প্রয়োগ করি তাহলে কি হবে, এটা এদিক বরাবর চলে যাবে, তাই তো। তো এই যে ভরবেগের পরিবর্তনের যে মানে দিকটা, ঠিক আছে, অর্থাৎ বল যেদিকে প্রযুক্ত হবে পরিবর্তনও সেই দিকেই হবে, ঠিক আছে। অর্থাৎ পরিবর্তন কিন্তু অন্যদিকে হবে না, তুমি বল এইভাবে প্রয়োগ করছো তোমার এই দিকে যাচ্ছে এরকম হবে না। কারণ কি, তুমি যদি এটা প্র্যাকটিক্যালি দেখতে চাও তাহলে দেখবে যে ফুটবল খেলার মাঠে কি করে ওরা, যেদিকে পাটা মানে
পা যেদিকে ঘুরিয়ে মারে সেই বলটা কোন দিকে যায়, সেই দিকেই যায়, তাই তো? তাহলে এই যে পরিবর্তন হচ্ছে, কীভাবে কেন হচ্ছে? বল যেদিকে প্রয়োগ করছে সেই দিকেই কী হচ্ছে? ভরবেগের পরিবর্তন ঘটছে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তো আশা করি বুঝতে পেরেছ। এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে একটা অঙ্ক রয়েছে, দেখো, যে 10 গ্রাম ভরের একটি বস্তুর প্রাথমিক বেগ 10 সেন্টিমিটার পার সেকেন্ড, 5 সেকেন্ড পরে বেগ হলো কত? 40 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। অর্থাৎ বস্তুর উপর যে বল প্রয়োগ করছে সেই বলের মানটা কত হবে এটা আমাকে জিজ্ঞেস করেছে। তো এখানে আমি পুরো যে অঙ্ক করার সময় যে ডেটাগুলো বলে দিয়েছে সেই ডেটাগুলোকে আমি কী করবো? আলাদা আলাদা করে নিয়ে নেবো। তাহলে এখানে দেখো হচ্ছে ভরের মান কত বলেছে? এম সমান হচ্ছে 10 গ্রাম, তাই তো? প্রাথমিক বেগ বলতে কী বোঝায়? ইউকে বোঝায়, তাই তো? প্রাথমিক বেগ কত বলেছে? 10 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে ইউ সমান হচ্ছে কত? 10 সেন্টিমিটার পার সেকেন্ড। দেখো 5 সেকেন্ড পরে, অর্থাৎ টাইমটা কত? টাইমটা হচ্ছে 5 সেকেন্ড। 5 সেকেন্ড পরে এর বেগ কত হয়েছে? 40 সেন্টিমিটার পার সেকেন্ড, অর্থাৎ বেগের পরিবর্তন হয়েছে। তার মানে কি প্রাথমিক বেগ এটা ছিল, এটা কি তাহলে হবে? কোন ধরনের বেগ হবে? এটা নিশ্চয়ই অন্তিম বেগ হবে। তাহলে এটাকে আমি কি লিখবো? ভি লিখবো। অন্তিম বেগ হচ্ছে কত? 40 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা কতক্ষণে হলো? এই যে বেগের পরিবর্তনটা 10 থেকে 30 মানে বাড়লো, কিভাবে বাড়লো? 5 সেকেন্ড সময়ের জন্য প্রযুক্ত বলের জন্য। অর্থাৎ এই যে কিছু পরিমাণে বল প্রয়োগ করা হয়েছে সেই জন্য কি হচ্ছে? বেগের পরিবর্তন হলো। তা সেই যে বলের মানটা, সেই বলের মানটা কত হবে সেটা আমাকে বার করতে হবে। দেখো যে আমরা কি জানি যে এফ সমান এম এ, তাই তো? তাহলে এখান থেকে আমি যদি বার করি, দেখো যে এ সমান আমি কি জানি? এ সমান হচ্ছে কি ত্বরণ, তাই তো? ত্বরণ মানে কি? বেগের পরিবর্তনের হার। তাহলে বেগের পরিবর্তনের হার বলতে কি বোঝায়? বেগের পরিবর্তন বাই সময়, তাই তো? অর্থাৎ একক সময়ে যে পরিমাণে বেগের পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে কি আমাদের ত্বরণ। তাহলে এই যে ত্বরণের মানটা যদি আমি এখানে বসাই, অর্থাৎ এই যে ইকুয়েশনটা যদি আমি এখানে বসাই তাহলে কি পাবো? এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, ঠিক? তাহলে এটা আমি পাচ্ছি। তো এখানে যদি আমি বেগগুলোকে বসাই, দেখো এম কত আমার সবগুলোই জানা আছে। এম হচ্ছে কত আমার? 10 গ্রাম। ভি কত হচ্ছে? ভি হচ্ছে আমাদের 40, আর ইউ হচ্ছে কত? 10, আর টাইম হচ্ছে কত? 5, তাই তো? তাহলে এগুলো যদি আমি বসাই তাহলে কি পাবো? দেখো যে এখান থেকে আমি পাচ্ছি 10 গণিত এটা কত? ভি হচ্ছে কি 40, আর ইউ হচ্ছে কত? ইউ হচ্ছে 10, তাই তো? আর নিচে কি আছে? টাইম। টাইম কতক্ষণ লেগেছে? 5 সেকেন্ড লেগেছে, তার মানে কি 5। তাহলে এটা করলে আমি কি পাবো? সলভ করলে 10 গণিত, এটা আমি কার মান বার করছি? এফ এর মান, কিন্তু এখান থেকে এটা আমি পেলাম, এখান থেকে এটা পাচ্ছি, ঠিক আছে? তো 10 ইন্টু এটা হচ্ছে কি বিয়োগ করলে হবে কত? 30/5, তাই তো? অর্থাৎ 30/5 এখান থেকে যদি আমি বিয়োগ করি তাহলে কি পাবো? এখান থেকে আমার বিয়োগ হলে পরে 40 থেকে কি যদি আমি বিয়োগ করি তাহলে এটা হয়ে যাচ্ছে 30। তাহলে এটা হচ্ছে কি 5 আর 6, তাহলে এটাকে গুণ করলে পরে কত পাবো? 60, ঠিক আছে? একক কী হবে? দেখো এইগুলো সবগুলো কিন্তু সিজিএস পদ্ধতিতে আছে, তাই তো? তাহলে এটা হবে কি? ডাইন, ঠিক আছে? বোঝা গেল নিশ্চয়ই। এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের সাহায্যে এফ সমান এম এ সমীকরণটা প্রতিষ্ঠা, একটু আগে যেটা বলছিলাম, ঠিক আছে? নিউটনের দ্বিতীয় গতিসূত্র। দেখো এখানে যদি বলতো এফ সমান এম এ, এটাই তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র, তাহলে আবার কেন প্রতিষ্ঠা করতে বললো? ঠিক আছে? তো এটাই হচ্ছে কি ব্যাপার। কারণ নিউটনের দ্বিতীয় গতিসূত্রের সাহায্যে এফ সমান এম এ এই সমীকরণটা প্রতিষ্ঠা যদি করতে বলে কীভাবে আমরা করবো? দেখো যে নিউটনের গতিসূত্র থেকে আমরা কী পাই? এফ সমানুপাতিক এম ভি মাইনাস এম ইউ বাই কি টি পাই, তাই তো? অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার। তো নিউটনের সময় এই যে সমানুপাতিক চিহ্নটাকে ওঠানোর জন্য আমাকে কী করতে হয়? ধ্রুবক গুণ করতে হয়, এম ভি মাইনাস এম ইউ বাই টি। তো নিউটন কী করেছিল? এই যে ধ্রুবকটা, সেই ধ্রুবকের মানটা কত নিয়েছিল? 1 নিয়েছিল। অর্থাৎ এখান থেকে আমার 1 বসালে পরে কী পাবো আমি? এখান থেকে আমার কি হবে? এম ভি মাইনাস এম ইউ বাই টি, ঠিক আছে? এটা হচ্ছে কি এফ সমান। অর্থাৎ নিউটন কী নিয়েছিলেন? মানে যে ধ্রুবকটা ব্যবহার করা হয়েছে সেই ধ্রুবকটাকে কী নেওয়া হয়েছিল? 1 ধরে নিয়েছিলাম বিজ্ঞানী নিউটন, ঠিক আছে? তো 1 ধরে যদি আমি বসাই তাহলে এখান থেকে আমার কী হচ্ছে? এম ভি মাইনাস এম ইউ বাই টি হচ্ছে এফ সমান। তো এই যে মানটা আমি পাচ্ছি এখান থেকে যদি আমি এম কমন নিই কী পেলাম? এফ সমান এম ভি মাইনাস এম ইউ বাই টি। এখান থেকে আমি কী কমন নিচ্ছি? এম কমন নিচ্ছি। এম কমন নিলে পরে কী পাবো? এখান থেকে ভি মাইনাস ইউ, ঠিক? আর নিচে কী আছে? আমার টি আছে, ঠিক? তাহলে এখান থেকে আমি যদি বসাই তাহলে কী পাবো? দেখো যে এম, আর এটাকে যদি আমি আলাদা করে লিখি ভি মাইনাস ইউ বাই টি, তাহলে এইটা দেখো কিছু একটা দেখাচ্ছে। এটা হচ্ছে কি? দেখো একটু আগে যেটা করলাম এটা ত্বরণের মানটা, তাই তো? তাহলে এখান থেকে আমি যদি দেখি তাহলে কি পাবো? এম ইন্টু এ, অর্থাৎ বেগের পরিবর্তন বাই সময় সমানে কী হয়? আমাদের ত্বরণের মানটা হয়, তাই তো? বেগের পরিবর্তন বাই সময় সমানই হচ্ছে কি? আমাদের ত্বরণের মানটা। তো এই যে ত্বরণের মানটা আমি পেলাম সেটা আমি এখানে বসালাম।
বসানোর পরে কী পাচ্ছি, এফ সমান এম এ পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই যে বলটা যদি তোমাকে এখানে জিজ্ঞেস করে যে বলের ধারণা আমরা কোথা থেকে পাই, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাই। ঠিক আছে, অর্থাৎ বলের ধারণা আমরা কোথা থেকে পাই, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাই। তো বল কাকে বলে যদি জিজ্ঞেস করে তাহলে কি হবে, বল হচ্ছে কি যেটা প্রয়োগ করে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটানো যায়। ঠিক আছে, বা অবস্থান মানে ধরে নাও বাইরে থেকে এমন কিছু একটা প্রয়োগ করলে, এই একটা বস্তু বাইরে থেকে তুমি কি করছো, মানে যেটা প্রয়োগ করে কি করছো, এই যে বস্তুটা রয়েছে বস্তুর বেগের পরিবর্তন ঘটানো হয় বা পরিবর্তন ঘটানোর চেষ্টা করা হচ্ছে। এটা মোটামুটি কিছু একটা বেগে রয়েছে, ইউ বেগে রয়েছে আমি ধরে নিলাম। ঠিক আছে, এবার আমি বাইরে থেকে কি দেবো, বাইরে থেকে কিছু একটা দেবো। তো যেটা দিয়ে আমি কি করছি, বেগের পরিবর্তন করছি, সেটাকে আমরা কি বলবো, বল বলবো। ঠিক আছে, অর্থাৎ বাইরে থেকে যেটা প্রয়োগ করে কোনো বস্তুর গতির পরিবর্তন মানে করা হয় বা করার চেষ্টা করা হয়, সেটাকে আমরা কি বলবো, বল বলবো। তো এখান থেকে যদি বলে যে বলের একক কী হবে, বলের একক সবাই জানা হচ্ছে নিউটন এসআইতে। আর সিজিএসে কী হয়, সিজিএস হচ্ছে ডাইন। এদের মধ্যে রিলেশন কি, 1 নিউটন সমান 10⁵ ডাইন। তাই তো এই ছোটো ছোটো জিনিসগুলো একটু একটু মনে রাখবে। আর একক কী হবে, একক হচ্ছে কি আমরা এগুলো পেলাম। তাই তো মাত্রা কী হবে, এফ সমান দেখো এম এ, এফ সমান হচ্ছে কি এম এ। তাহলে এম এর মাত্রা কী হয়, এম এর মাত্রা হচ্ছে কি বড় হাতের এম, আর ত্বরণের মাত্রা হচ্ছে কি বেগের পরিবর্তন বাই সময়। তাই তো, অর্থাৎ বেগ সমান আমি কি জানি, বেগ সমান হচ্ছে কি আমাদের যে দৈর্ঘ্য বাই সময়, অর্থাৎ সরণ বাই সমানই হচ্ছে কি আমাদের বেগ, অর্থাৎ লেন্থ বাই টাইম। তাই তো, এটা হচ্ছে কি বেগের মাত্রা এল বাই টি। তাহলে এই যে ত্বরণটা রয়েছে এল বাই টি, নিচে আবার কি রয়েছে, টি রয়েছে, অর্থাৎ বেগ থেকে বেগকে মাইনাস করলে কী পাবো, আমি বেগই পাবো। বাই কী আছে, টি আছে, তার মানে কি আমি যদি টি দিয়ে ভাগ করি তাহলে কী হবে, এখানটায় এল টি টু দি পাওয়ার, এখানে টি আর টি গুণ হয়ে যাবে, তাহলে স্কোয়ার হয়ে গেল। তাই তো, তাহলে এখানে হবে কি এল টি টু দি পাওয়ার -2। তাহলে এটাই হচ্ছে কি মাত্রা, এটা হচ্ছে কি মাত্রা, কার মাত্রা, বলের মাত্রা। ঠিক আছে, তো এই ছোটো ছোটো জিনিসগুলো তুমি একটু আধটু মনে রাখবে, কারণ পরীক্ষাতে জিজ্ঞেস করে এগুলো। এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা বলছে যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কোন কোন বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কী কী জানতে পারি, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা জানতে পারি বল সম্পর্কে জানতে পারি। তাই তো, বলের ধারণা পাওয়া যায়। আর কি পাওয়া যায়, আর ত্বরণ, এখানে কি হচ্ছে, ত্বরণ হচ্ছে, ত্বরণের সৃষ্টি হচ্ছে, এখানে আমি কি দেখলাম যে ত্বরণ হলো। তাই তো, ত্বরণের সম্পর্কে আমরা জানতে পারি। আর কি জানতে পারি, জাড্য সম্পর্কে জানতে পারি। তাই তো, অর্থাৎ এই যে ত্বরণের সাথে তো রিলেটেড কী রয়েছে, জাড্য রয়েছে। তাহলে আমরা কী কী বলতে পারি, বল, বল কত রকমের হয় সবাই জানো যে বল হচ্ছে কি 2 রকমের। তাই তো, প্রতিমিত বল আর হচ্ছে কার্যকর বল বা অপ্রতিমিত বল। তো প্রতিমিত বল কাকে বলা হয় যদি জিজ্ঞেস করে তাহলে কি বলবে, প্রতিমিত বল বলতে গেলে আমাদের সেই বলটাকে বোঝায় যে ধরে নাও যে এই একটা ভারী একটা বস্তু রয়েছে, সেই বস্তুর উপর তুমি কিছু পরিমাণে বল প্রয়োগ করলে, এবার এই বল প্রয়োগ করার সত্ত্বেও এটা যদি অবস্থার পরিবর্তন না হয়, তখন সেটাকে কি বলবো, যে সেই যে বলটা আমি প্রয়োগ করেছিলাম সেটাকে কে ডিসমিস করলো, এই যে বস্তুটা রয়েছে সেটা ডিসমিস করে দিল, অর্থাৎ এই বলটা কার্যকারী হলো না। তাহলে এই রকম যে বলগুলো পাবো সেগুলোকে কী বলা হয়, প্রতিমিত বল, অর্থাৎ প্রতিমিত করে দিচ্ছে। আর অপ্রতিমিত বল বা কার্যকারী বল কাকে বলা হয়, যে বলটা আমি প্রয়োগ করছি সেই বলের দরুন যদি এই বস্তুটার অবস্থার পরিবর্তন হয়, ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসে, অবস্থার পরিবর্তন হয় বা নড়ে যায়, তখন সেটাকে আমরা কি বলবো, যে সেই বলটা কার্যকারী বল হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কি জানতে পারি, বলের সম্পর্কে জানতে পারি, ত্বরণ সম্পর্কে জানতে পারি, ঠিক ত্বরণ সম্পর্কে জানতে পারি। আর কি জানতে পারি, জাড্য সম্পর্কে জানতে পারি, কারণ কি ত্বরণ রয়েছে, জাড্য সম্পর্কে জানতে পারি। তাহলে এগুলো হচ্ছে কি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কী কী ধারণা পাওয়া যায় সেগুলো। এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে বস্তুর মানে ভরই বস্তু জাড্যের পরিমাপ, এটা ব্যাখ্যা করতে বলেছে। তো আমি কীভাবে লিখবো, দেখো আমরা কি জানি যে এফ সমান এম এ। তাই তো, এখান থেকে দেখো যে এই যে সমীকরণটা আছে, এখান থেকে যদি আমি এর মানটা বার করি তাহলে এ সমান আমি কী পাবো, এ সমান হচ্ছে কি এফ বাই এম। তাহলে এবার তোমরা বলো যে এর সাথে এম এর সম্পর্ক কী, এর সাথে এম এর সম্পর্ক কী। তো এখান থেকে আমি কি পাচ্ছি, এ 1/m ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাই তো, বা আমি এভাবে লিখতে পারি, এখান থেকে যদি আমি এম এর মানটা বার করি তাহলে কি পাবো, f/a। তাই তো, এখান থেকে আমি বলতে পারি যে f সমানুপাতিক 1/a, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। তার মানেটা কি, তার মানেটা হচ্ছে কি ভর যত বেশি হবে, ভর বাড়ালে পরে কী হবে, ত্বরণ আমার কমে যাবে। ত্বরণ বলতে গেলে কি গতিটা কমে যাবে। তাই তো, বল প্রয়োগ করার ফলে কি হচ্ছে, ত্বরণের সৃষ্টি হচ্ছে। এই যে ত্বরণের অভিমুখটা কোন দিকে হবে, যেদিকে বল প্রয়োগ হবে, যেদিকে বল প্রয়োগ হবে সেই দিকে আমার কী হবে, ত্বরণের অভিমুখটা হবে। তাই তো, বল যদি প্রয়োগ না করা হয় তাহলে ত্বরণ আমার সৃষ্টি হবে না।
তো এই যে বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে এখান থেকে দেখো যে এফ মানে এখান থেকে আমি কী পেলাম, এফ সমানুপাতিক কী পাচ্ছি, অর্থাৎ এখানে এর সাথে এম এর ব্যস্ত সম্পর্ক। তাহলে এম বাড়লে পরে কী হবে, এ কমবে, নিশ্চয়ই কমতে হবে, বা এ বাড়লে পরে এমকে নিশ্চয়ই কমতে হবে, তাই তো? তাহলে যে কোনো একটা হবে। তাহলে এখানে দেখো যে আমরা জাড্য বলতে গেলে কি বোঝাই, জাড্য বলতে গেলে কোনো বস্তুর স্থির থাকার যে ধর্ম সেটাই হচ্ছে কি জাড্য, বা কোনো একটা বস্তু যে গতিশীল রয়েছে সমবেগে সেটাই হচ্ছে কি জাড্য, তাই তো? অর্থাৎ জাড্য ধর্ম। জাড্যটা কি একটা ধর্ম, যে ধর্মের কারণে কি হচ্ছে, স্থির বস্তু চিরকাল স্থির থাকছে বা গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল হয়ে থাকছে। তো এই যে জাড্যটা, তাহলে এখানে দেখো যে ত্বরণ যদি আমার কম হয় তাহলে কি হবে, ধরে নাও এই যে বস্তুটা রয়েছে এর m1 হচ্ছে ভর এবং ত্বরণ হচ্ছে কি a1, ঠিক আছে? এবার আমি ধরে নিলাম যে আর একটা বস্তু নিয়েছি যেটার মানে ওজনটা হচ্ছে m1 প্লাস m2, ঠিক আছে? অর্থাৎ এই যে m1টা রয়েছে এর মধ্যে তার সাথে কি রয়েছে, ভরটা কিছু পরিমাণে বেশি রয়েছে। এবং এখানে দেখো যে এই যে ত্বরণটা, তাহলে এই বস্তুটাকে আমি কি করলাম, সমান বল প্রয়োগ করলাম, ঠিক আছে? বলের পরিমাণটা কি সমান, অর্থাৎ এটা সমান হচ্ছে এটা সমান। তাহলে এবার বলো যে কাকে আমি বেশি তাড়াতাড়ি সরাতে পারবো, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো, নিশ্চয়ই এটাকে, তাই তো? বা এরা যদি গতিশীল থাকে তাহলে এদেরকে যদি আমি থামাতে চাই তাহলে কাকে আমি কম বল প্রয়োগ করে থামিয়ে দিতে পারবো, এটাকে কম বল প্রয়োগ করে থামিয়ে দিতে পারবো। আর এটাতে কী হচ্ছে, বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। তাহলে এখানে দেখো যে এই যে বলটা আমি সেম ফোর্স প্রয়োগ করলাম কিন্তু এতে যে ত্বরণটা সৃষ্টি হলো, ঠিক আছে, 5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এই ত্বরণটা সৃষ্টি হলো ধরে নিলাম। আর এটাতে কী হবে, সেই পরিমাণে ত্বরণ কিন্তু সৃষ্টি হবে না, 5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হবে না। তাহলে কত ত্বরণ সৃষ্টি হবে, এতে ত্বরণের মানটা কী হবে, কমে যাবে, ঠিক আছে, 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইভাবে কমে যাবে। কেন কমে যাবে, কারণ হচ্ছে কি ভর বেশি। এমনি তুমি স্বাভাবিকভাবে দেখো ভেবেচিন্তে যে তুমি একটা ভারী বস্তুকে ঠেলছো আর একটা হালকা বস্তুকে ঠেলছো, কোনটাকে সহজে তুমি ঠেলতে পারবে? তাহলে যেটাকে সহজেই ঠেলতে পারবে তার ত্বরণটা নিশ্চয়ই বেশি হবে, কারণ আমি বল প্রয়োগ করলে পরে কী হচ্ছে, বল সমানুপাতিক কী ত্বরণ। তাহলে বল যত বেশি হবে ত্বরণের মানটা তত বেশি হবে। তাহলে এখানে দেখো যে বল আমার কী হচ্ছে, অল্প পরিমাণে প্রয়োগ করতে হচ্ছে, তাই তো? অর্থাৎ বল আমার যেহেতু এখানে কি হচ্ছে, বেশি প্রয়োগ করতে হচ্ছে, এই যে বস্তুটা রয়েছে এর তুলনায় এতে বেশি প্রয়োগ করতে হচ্ছে। তাহলে আমি যদি সমান বল প্রয়োগ করি তাহলে কি হচ্ছে, যেহেতু ভর বেশি হয়ে গেল সেই জন্য কী হচ্ছে, ত্বরণের মানটা কিন্তু কমে গেল, ঠিক? তাহলে ত্বরণের মানটা কমে যাচ্ছে, যার কারণে কী হচ্ছে, এটা কিন্তু গতিশীল হচ্ছে না। তাহলে আমি বলতে পারি যে এই যখন গতিশীল হচ্ছে না, অর্থাৎ এই যে m সমানুপাতিক 1/a, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এফ সমানুপাতিক কী হচ্ছে, এখানে কী হচ্ছে, ব্যস্ত সম্পর্ক হচ্ছে, তাই তো? এম এর সঙ্গে কী হচ্ছে, ব্যস্ত সম্পর্ক, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এই জন্যই যত আমার ভরটা বেশি হবে তত ত্বরণের মানটা কমে যাবে, অর্থাৎ সেটা মানে অবস্থার পরিবর্তন হচ্ছে না, অবস্থার পরিবর্তন হলে খুব কম পরিমাণে হবে। অর্থাৎ ভরের সাথে আমি কি দেখতে পাচ্ছি যে অবস্থার পরিবর্তন হচ্ছে না, তার মানে কি জাড্য নিশ্চয়ই বেশি হয়ে যাচ্ছে, তাই তো? অর্থাৎ অবস্থার পরিবর্তনে বাধা দিচ্ছে কে, জাড্যটা। তাহলে জাড্যের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে, এই জন্যই কী বলা হয় যে ভরই বস্তুর জাড্যের পরিমাপ। তো আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানাবো, অবশ্যই সলভ করে দেবো। থ্যাংক ইউ।